হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ক্লাসটাতে সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সাথে আছে আমি আপনাদের জাকি আহমেদ ভাইয়া। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় শোষণ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। সো সবাই খুব দ্রুত আমাকে কমেন্টে জানিয়ে দেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, এবং আমার পিছনে যে ব্ল্যাক বোর্ডটি বা স্মার্ট বোর্ডটি রয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আজকে আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পড়বো, শ্বসন। এবং এই অধ্যায় থেকে পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো আজকে আমরা ক্লাসে দেখে ফেলবো। তো সবাই একটু দ্রুত আমাকে কমেন্ট করে দেন। আমি দেখতে পাচ্ছি মোন্তাহা ইসলাম আমাদের সাথে জয়েন করেছেন, সামির আমাদের সাথে জয়েন করেছেন। থ্যাংক ইউ সামির এবং মোন্তাহা আমাদের সাথে জয়েন করার জন্য। আমি দেখতে পাচ্ছি মাহির আমাদের সাথে জয়েন করেছেন, জারিফ হাসান আমাদের সাথে জয়েন করেছেন। থ্যাংক ইউ জারিফ। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম এগেন। এন্ড তানজিম জয়েন করেছেন, ফারজানা জয়েন করেছেন। ইয়েস স্যার ফারজানা, থ্যাংক ইউ সো মাচ। দেন আমি দেখতে পাচ্ছি মোন্তাহা ইসলাম জয়েন করেছেন। আই ওয়াজ ফার্স্ট হেয়ার। ওকে মোন্তাহা, আমরা মেনে নিলাম। জারিফকে আমরা দেখতে পাচ্ছি, তামিমকে আমরা দেখতে পাচ্ছি, আহ রাহিমকে আমরা দেখতে পাচ্ছি, তানজিমকে আমরা দেখতে পাচ্ছি। হাউ আর ইউ স্যার? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আচ্ছা, নুসরাত জাহানকে আমরা দেখতে পাচ্ছি। হ্যালো নুসরাত, আশা করি আপনি অনেক ভালো আছেন। মারিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মারিয়া। ওকে, তো আজকে কিন্তু আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে পড়াশোনা করব, এবং আমরা অনেক মজার মজার জিনিস করবো আজকের ক্লাসে। ঠিক আছে, তো পুরো ক্লাসটা আমরা একদম সবাই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ দিয়ে করব। ঠিক আছে, ওকে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রাকিবুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ কাজী আলিফ, বরিশাল থেকে আমাদের সাথে জয়েন করার জন্য। ওকে, আলামিন, হ্যালো হ্যালো আলামিন। রাফিদ বিন সাজ্জাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাফিদ। আহ, তারপর আমি দেখতে পাচ্ছি নাফিসা, নাফসুন, নাফসুন, ইয়েস, হ্যালো নাফসুন, আসসালামু আলাইকুম। তারপর আমরা দেখতে পাচ্ছি লাকসাম থেকে, লাকসাম তো প্রবাবলি বান্দরবনের ওদিকে, রাইট সামির? ওকে, দিনাজপুর থেকে আলামিন আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। নাবিলা রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নুসরাত জাহান ইপ্তি, থ্যাংক ইউ ইপ্তি আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, চতুর্থ অধ্যায় শ্বসন নিয়ে আসলে পড়াশোনা করব। ঠিক আছে, ঈদ মুবারক, বাসি ঈদ মুবারক। আজকে ঈদের পর আমাদের ক্লাস শুরু হচ্ছে, তো সবাইকে এগেন ডেফিনেটলি ঈদ মুবারক। আশা করছি আপনাদের ঈদ অনেক ভালো গিয়েছে। আমরা কিন্তু ঈদ শেষ, এখন কিন্তু ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আতিফা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আতিফা। তানজিম মৌলভীবাজার থেকে জয়েন করছেন। থ্যাংক ইউ তানজিম মৌলভীবাজার থেকে জয়েন করার জন্য আমাদের সাথে। নাসরিন জাহান, কি মারিয়া, বুঝি নাই। ওকে স্যার, আমাকে দেখেন না? নাবিল রহমান, ইয়েস আপনাকে দেখছি। সামির কুমিল্লার থেকে জয়েন করেছেন। ওকে, আন্দিবাল, আচ্ছা রহমান, আহ, দেখতে পাইনি রহমানের মেসেজটা। ওকে, হ্যালো স্যার। ওকে, কুমিল্লা থেকে জয়েন করেছেন মালিহা। থ্যাংক ইউ মালিহা, কুমিল্লা থেকে আমাদের সাথে জয়েন করার জন্য। ওকে, যারা আপনারা আমাকে চিনেন না, আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আমি মিডল স্কুলে সায়েন্স অ্যান্ড আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি বিগত 2-2.5 বছর ধরে। এটাই আমার পরিচয়। আমি পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওকে স্যার, ইওর নেম? আমার নামে যে বলে দিলাম, আমার নাম জাকি আহমেদ। যারা আজকে প্রথমবারের মতো আমাকে দেখছেন, আমার নাম জাকি আহমেদ। আমি মিডল স্কুলে সায়েন্স অ্যান্ড আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। এই তো। ওকে, ময়মনসিংহ থেকে জয়েন করেছেন রাকিবুল হাসান। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে জয়েন করার জন্য। সো চলেন আমরা দেখে নিই আজকের ক্লাসে আসলে আমরা কি কি করবো। সো ক্লাসের শুরুতে আসলে হ্যালো, তো আমরা আবারও হ্যালো বলতেছি। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ অনেক কষ্টে মোমবাতি নিভানোর চেষ্টা করতেছে, এরকম করে, রাইট? অ্যান্ড আনফরচুনেটলি মোমবাতি কিন্তু নিভতেছে না। তো সবাই আমাকে একটু বলেন তো, আপনাদের সাথে জন্মদিনে মোমবাতি ফুলাইতে যে কারোর সাথে এরকম কোনো ইনসিডেন্ট কখনো হয়েছে কিনা? সবাই আমাকে একটু বলেন তো,
ক্লাসটা রেকর্ড সম্ভবত করা যাবে না, আপনি একটু লাইভে কষ্ট করে ক্লাসটা করেন। ওকে, তো সবাই একটু আমাকে বলেন তো কমেন্ট সেকশনে বা ক্লাস ডিসকাশনে যে আমাদের মধ্যে কার কার সাথে মোমবাতিতে ফু দিয়ে আবার যে মোমবাতি নিভে যায় এই কাজ কার কার সাথে হচ্ছে? হ্যাঁ, কার সাথে হয়েছে কখনো? আমার সাথে কিন্তু অনেকবার হয়েছে। আমার বার্থডেতে দেখা গেছে আমি মোমবাতিতে ফু দিলাম, মোমবাতি নিভে গেছে, আবার চলে গেছে। ইয়েস, এই যে রিধিকার সাথে হয়েছে, দেখছেন? আচ্ছা, তানজিমের সাথে হয় নাই, তানজিমের ফুতে মেলা জোর আছে। ওকে, কাজীর ফুতেও মেলা জোর রয়েছে, বাট রিধিকার ফুতে জোর নাই। আজকে আমরা রিধিকার জন্য এমন একটা ট্রিক শিখাই দিব যেখানে আসলে মোমবাতিতে ফু দেওয়া লাগবে না, মোমবাতি আসলে এমনিতে নিভে যাবে। মোমবাতিতে ফু দেওয়া লাগবে না, মোমবাতি আসলে এমনিতে নিভে যাবে, বুঝছেন? আজকে আমরা এমন একটা ট্রিক শিখবো, এই ট্রিকটা ব্যবহার করে আমরা যে কোনো সময় মোমবাতি নিভাই ফেলতে পারি। সবাই কি এক্সাইটেড ট্রিকটা শেখার জন্য? এই রকম কষ্ট করে করে আর আমাদের বার্থডের মোমবাতি নিভাইতে হবে না, ঠিক আছে? আমি আবারও বলছি, আমাদের মধ্যে কার কার সাথে এরকম হয়েছে? যাদের সাথে হয়েছে আমি দেখতে পাচ্ছি কয়েকজনের সাথে আমাদের মধ্যে এখানে এরকম হয়েছে যাদের জন্মদিনে মোমবাতিতে ফু দিয়ে আসলে কি করতে পারছে, তারা মোমবাতি আসলে নিভাইতে পারে নাই। তো তাদের জন্য আজকে আমরা কি করব, আজকে আমরা একটা ট্রিক শিখাই দিব। সেই ট্রিকটা যদি তারা ফলো করে তাহলে আর জন্মদিনের মোমবাতি সহ কোনো মোমবাতি ফু দিয়ে আর নিভাইতে হবে না। সবাই কি রাজি আছেন দেখার জন্য? আমাকে একটু ঝটপট কমেন্টে জানায় দেন যে আপনারা রাজি আছেন কিনা, ট্রিকটা শিখতে চান কিনা সবাই। রাইট, সবাই শিখতে চাই। ওকে, এখন মোমবাতি যদি নিভাইতে চাই ডেফিনেটলি আমাদের একটা মোমবাতি লাগবে, রাইট? হ্যাঁ, আমাদের মোমবাতি লাগবে, মোমবাতিতে আগুন ধরাইতে হবে। তো চলেন ধরাই ফেলি, সমস্যা কি? ঠিক আছে, না হয় আজকে আমার জন্মদিন না, তাই বলে কি মোমে আগুন দিতে পারবো না নাকি? হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো আমরা মোমবাতিটা একটু জ্বালায় নি। হ্যাঁ, সঙ্গতিবদ্ধ সতর্কতা, কেউ এটা বাসায় একা একা নিজে নিজে ট্রাই করবেন না। কারণ এই যে জ্বলন্ত মোম যদি হাতে পড়ে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমার হাতে মোম আছে এবং এটা আসলে একটা মোম এবং আগুনও জ্বলছে, সবাই আমরা দেখতে পাচ্ছি, রাইট? নিভে গেছে, বাট মাঝে মাঝে ওকে, সো ডেফিনেটলি আমরা আসলে মোমবাতি দিয়ে ফু দিয়ে নিভাইতে পারি, রাইট? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার হাতে মোমবাতিটা দেখতেছেন, আমি জাস্ট ছোট্ট একটা কাজ করব, এই গ্লাসটা দিয়ে মোমবাতিটাকে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন মোমবাতিটা নিভে গেল। ওকে, লেটস ডু ইট अगेन, আমরা আবার একবার করি। আমরা মোমবাতিটাকে জ্বালাই, আসলে এসির বাতাসে মোমবাতি এমনিতে নিভে যাচ্ছে। ওকে, মোমবাতি একদম জ্বলন্ত মোমবাতি সুন্দর মতো জ্বলতেছে, জাস্ট একটা গ্লাস দিয়ে ঢেকে দিব। নিভে গেছে। এইবার একটা ট্রিক ইউজ করব, একটা ম্যাজিক দেখবেন, আমি গ্লাস দিয়ে ঢেকে দিব বাট সাথে সাথে আসলে মোমবাতিটা নিভে যাবে না, রাইট? এটাও আমরা করতে পারি। কিভাবে করব জানেন?
আগে থেকে বলা যাবে না, ম্যাজিকটা তাহলে নষ্ট হয়ে যাবে, রাইট? এবারও আমার কাছে একটা জ্বলন্ত মোমবাতি ঠিকই আছে, এবং আমি আগের মতো গ্লাস দিয়ে ঢেকেও দিব, কিন্তু মোমবাতিটা সাথে সাথে নিভে যাবে না আগের বারের মতো। কিভাবে জানেন? চলেন দেখি। এবার আমরা চাই না মোমবাতিটা সাথে সাথে নিভুক। এবার একটু বেশিক্ষণ ছিল না আগের বারের থেকে। তার কারণ হচ্ছে আমরা এই নিচে একটা টিস্যু পেপার দিয়ে রাখছিলাম, বুঝছেন? নিচে একটা টিস্যু পেপার দিয়ে রাখছিলাম, তো এবার একটু অক্সিজেন গেছে। আচ্ছা, তো এখন আসলে কেন এরকম জিনিসটা হচ্ছে? আমরা যখন মোমবাতিকে আসলে গ্লাস দিয়ে ঢেকে দিচ্ছি, কেন আসলে আগুন নিভে যাচ্ছে, সেটা আছে ক্লাসে টপিকের সাথে রিলেটেড। এই জন্যই আসলে আমরা এইটা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আসলে জানার চেষ্টা করব কেন আসলে মোমবাতিটা আগুন দিলে নিভে যাচ্ছে। তার কারণ হচ্ছে মোমবাতি যখন চলছে তখন আসলে এখানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এবং আগুন জ্বলার জন্য আসলে অক্সিজেন লাগে। আগুন জ্বলার জন্য কি লাগে? অক্সিজেন বা O2 লাগে। কিন্তু এই যে আমার গ্লাসটা ছিল, ডেফিনেটলি এই গ্লাসের মধ্যে একটা লিমিটেড পরিমাণে অক্সিজেন ছিল, এবং আমরা যখন, ধরেন এটা আমার মোমবাতি ছিল, এটার মধ্যে অক্সিজেন ছিল এবং মোমবাতিটা নর্মালি জ্বলছিল, কিন্তু আমি যখন গ্লাস দিয়ে মোমবাতিটাকে ঢেকে দিচ্ছি, তখন আসলে এই মোমবাতিটা তত সময় পর্যন্ত জ্বলবে যতক্ষণ না পর্যন্ত আমার এই গ্লাসের মধ্যে অক্সিজেন পুড়ে শেষ না হয়ে যাবে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আমার গ্লাসের মধ্যে অক্সিজেন পুড়ে শেষ না হয়ে যাবে। তো যত গ্লাসের মধ্যে অক্সিজেন যখনই শেষ হয়ে যাচ্ছে, তখনই আসলে মোমবাতিটা কি করছে? অটোমেটিক্যালি নিভে যাচ্ছে। মোমবাতি নেভানোর জন্য নট নেসেসারি সবসময় বাতাস দিলেই মোমবাতি বা আগুন নিভে যাবে। অক্সিজেন যদি আমরা বন্ধ করে দিই তাহলেও কিন্তু আগুন নিভে যেতে পারে, ঠিক আছে? মানে নিভে যাবে আর কি। অক্সিজেন না থাকলে আগুন নিজে নিজে আর জ্বলতে পারে না। আগুন জ্বালার জন্য অক্সিজেনেরও প্রয়োজন হয়ে থাকে। তো যারা এতদিন জানতেন না তারা জেনে রাখেন, যদি কখনো কোথাও আগুন লাগে, এবং আপনি দেখবেন যে অনেক জায়গাতে আগুন লাগলে ব্ল্যাঙ্কেট বা কম্বল দিয়ে জড়ায় ধরে, খেয়াল করছেন কখনো? অথবা আগুন লাগলে মেঝেতে শুয়ে গড়াগড়ি করে মানুষজন। কেন করে জানেন? কারণ আগুন মানে চাপা দিলে আগুন নিভে যায়, অক্সিজেন না পেলে আগুন সাধারণত নিভে যায়। তো এই যে নিভে যায় বা এই যে জিনিসগুলা, এইগুলা নিয়ে আসলে আজকে আমাদের পড়াশোনার বিষয়। আজকে হয়তো আমরা অতটুকু যেতে পারবো না, বাট এই চ্যাপ্টারে আসলে এই জিনিসগুলা নিয়ে আসলে আলাপ আলোচনা করা হয়েছে। তো চলেন দেখে নিই আজকে আমরা আসলে কি কি নিয়ে পড়াশোনা করব বা আলাপ আলোচনা করব। আজকে আমাদের প্রথম যে টপিকটা ছিল, চলো একটা এক্সপেরিমেন্ট করি, 15 মিনিট, এটা অলরেডি আমরা করে ফেলেছি। আমরা দুইটা টপিক পড়ব, শ্বসন পদ্ধতি, শাসন প্রক্রিয়ার ধারণা, মৌলিক ধারণা, এবং তারপর আসলে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে? আজকের ক্লাসটাতে আসলে আমরা কি করব? আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম, যেটা অলরেডি আমরা করে ফেলেছি প্রথম 15 মিনিটে। এবার আমরা দুইটা টপিক পড়বো, এবং এই দুইটা টপিক আমরা পড়বো একদম আমাদের মাস্টার বুকে আমরা যেভাবে আপনাদেরকে পড়াই, মানে আমাদের অনলাইন ব্যাচে আমরা আমাদের স্টুডেন্টদেরকে মাস্টার বুকে যেভাবে পড়াই বা মাস্টার বুকের সাহায্যে যেভাবে পড়াই, ঠিক সেভাবে। এখন আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমাদের অনলাইন ব্যাচেও কি আমরা আসলে ক্লাসগুলা ঠিক এভাবে নিই কিনা যেভাবে আজকে আপনাদেরকে নিব? উত্তর হচ্ছে হ্যাঁ এবং না। হ্যাঁ এবং না কেন দুইটাই? তার কারণ হচ্ছে আমরা অনলাইন ব্যাচে যদি নর্মাল একটা চ্যাপ্টারের কথা চিন্তা করি, ধরেন ম্যাথের একটা চ্যাপ্টার, মূলদ অমূলদ সংখ্যা, আপনাদের ডেমো ক্লাসে এই চ্যাপ্টার থেকে ক্লাস সংখ্যা কয়টা ছিল? একটা ছিল। বাট অনলাইন ব্যাচে এই সেম চ্যাপ্টার থেকে ক্লাস হয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো 6টা ক্লাস
আর একটা ক্লাস। সো দেয়ার ইজ ডেফিনেটলি সাম ডিফারেন্সিয়েশন, রাইট? নিশ্চয়ই কিছু না কিছু তো পার্থক্য অবশ্যই অবশ্যই আছে। সেভাবে আসলে প্রতিটার ক্ষেত্রেও আসলে জিনিসটা সেম। আপনাদেরকে আমরা একটা চ্যাপ্টার একটা ক্লাসে পড়াচ্ছি শুধুমাত্র এমসিকিউটা, বাট আমাদের অনলাইন ব্যাচে আসলে এমসিকিউ এর পাশাপাশি আমরা এমসিকিউ সিকিউ থেকে শুরু করে সমস্ত কিছু থিওরি সহ আসলে আমরা পড়বো। তো আমাদের মাস্টার বুকে আজকে আমরা দেখবো যে মাস্টার বুক দিয়ে আমরা যখন পড়ি তখন পড়াটা আসলে কিভাবে ইজি হয়ে যায়। ঠিক আছে, তো আজকে আমরা মাস্টার বুক মেথড দেখবো। তার পাশাপাশি আপনাদের বলা আছে যে পরীক্ষায় আসার মতো অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো আপনারা মাস্টার বুকে পাবেন। স্টাডি ম্যাটেরিয়াল কোথায় পাবেন? তো আপনারা অনেকে অ্যাপে ক্লাস বুক করছেন, আপনারা এই যে যেখানে আসলে বুক করছেন ওইখানে আসলে স্টাডি ম্যাটেরিয়াল গুলো পেয়ে যাবেন, এক্সামও দিতে পারবেন। ঠিক আছে, তো এই যে ড্যাশবোর্ড এটা আমরা সবাই আসলে চিনি। তো 10 মিনিট স্কুলের ওয়েবসাইট, এখান থেকে আসলে আপনারা আরো ফ্রি ক্লাস বুক করতে পারবেন চাইলে, অথবা আপনারা চাইলে 16910 তে কল দিয়ে 16910 তে কল দিয়ে অনলাইন ব্যাচে সরাসরি ভর্তি হয়ে যেতে পারেন। তাহলে আসলে আপনারা সব সময় রেগুলারলি আমাদের সাথে ক্লাস করতে পারবেন। আমরা হোমওয়ার্ক এবং এক্সাম দিয়ে থাকি, আপনাদের হোমওয়ার্ক আমরা দেখে দিই রেগুলার বেসিসে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের একটা ফ্রি গ্রুপ আছে, ক্লাস 7 সুপার স্টুডেন্ট গ্রুপ। আজকের ক্লাসটা কেমন লাগবে আপনাদের যখন শেষ হয়ে যাবে তখন আসলে আপনারা এই গ্রুপটাতে জানাইতে পারবেন, আমি পরে এটা নিয়ে কথাবার্তা বলবো, সমস্যা নাই। আমরা একটু সামনে আগায় যাই, আজকে পড়াশোনাতে চলে যাই। এই যে আপনাদের টিচাররা বিজ্ঞানে, এখানে আমার ছবিও থাকার কথা ছিল, ওকে সমস্যা নেই, এখানে আছে। তো আমি আসলে বিজ্ঞান আইসিটির দুইটা বিষয় পড়াই, আপনাদের বেসিক্যালি সায়েন্সই পড়াই। ওকে, সো চলেন আমরা শুরু করে দিই। সো শোষণের যে অধ্যায়টা, ডেফিনেটলি আসলে আমরা প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আপনাদেরকে এরকম একটা চার্ট দিয়ে দিই যে অধ্যায়ের আসলে কোনটা টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা ওইখানে আর যাব না, ক্লাস 1 to অনলাইন ব্যাচে পড়ানো হয়েছে, এখানে তো আমরা আসলে একটা ক্লাসে শুধু পড়াবো। ওকে, সো চলেন আমরা শোষণ নিয়ে আসলে কথাবার্তা শুরু করে দিই, যেটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের মূল টপিক। ঠিক আছে, ওকে। সো দেখেন, প্রথমে বলছে আমাদের দেশ, সবাই এখন একটু মনোযোগ দিই, সবাই এখন একটু মনোযোগ দেন। ঠিক আছে, আমরা ক্লাসের শুরুতে বেশ মজা টজা করে নিয়েছি, আমরা পরবর্তীতে অনেক মজা টজা করবো, কোনো অসুবিধা নেই। সবাই একটু কষ্ট করে কি করবেন, এখন একটু মনোযোগ দেন। ঠিক আছে, ওকে। তো চলেন শুরু করি। আমাদের দেহের প্রতিটি কোষের শক্তি দরকার, এই শক্তি আসে খাবার থেকে, খাবার থেকে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। শ্বসন পদ্ধতি হলো জীবের শরীরে শক্তি উৎপাদনের একটি প্রক্রিয়া। তাহলে এই শ্বসনটা কি? শ্বসন হচ্ছে জীবের শরীরে শক্তি উৎপাদনের একটা প্রক্রিয়া। কোষের মধ্যে অবস্থিত খাদ্য অক্সিজেনের মাধ্যমে দহন হয়ে শক্তি উৎপাদন করে। ঠিক আছে, কোষের মধ্যে অবস্থিত খাদ্য অক্সিজেনের মাধ্যমে দহন হয়ে আসলে শক্তি উৎপাদন করে। অর্থাৎ দহন হইতে কি লাগে ভাইয়া? অক্সিজেন লাগে। এই কারণে আমরা যখন আগুন জ্বালাইছিলাম তখন আসলে অক্সিজেনের অভাবে আগুন নিভে গেছিল। ঠিক আছে, এবার বুঝতে পারছেন? শ্বসন একটা জৈব রাসায়নিক বিপাকীয় ক্রিয়া। শ্বসন চলাকালে প্রতিটি জীব অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। সাধারণত শ্বসন প্রক্রিয়া চলার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, তবে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী যেমন ইস্ট, কিছু জলজ উদ্ভিদ অক্সিজেন ছাড়াই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে। তবে সকল উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণীর জীবের শ্বাসনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। অনেক কথাবার্তা, এটাকে যদি আমরা একটু শ্বসন, আমাদের এটা হচ্ছে আমাদের মাস্টার বুক মেথড। অর্থাৎ এই টোটাল জিনিসটাকে আসলে আমরা কি করছি, আমরা একটা ডায়াগ্রামে নিয়ে চলে আসছি। দেখেন, ওইখানে কিন্তু আমাদের জিনিসগুলো মনে রাখাটা অনেক কঠিন ছিল, এখন অনেক ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে শ্বসন কি? শ্বসন হচ্ছে খাদ্য উৎপাদন প্রক্রিয়া। সরি, খাদ্য থেকে শক্তি উৎপাদন প্রক্রিয়া, না? রাইট। শ্বসন কি করে? শ্বসন হচ্ছে শক্তি উৎপাদন করে। যখন শ্বসনটা হয় তখন কি হয়? কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। আর কিসের প্রয়োজন পড়ে? অক্সিজেনের প্রয়োজন পড়ে।
কিসা থেকে খাদ্য শক্তি উৎপাদন হয়? খাদ্য থেকে শক্তি উৎপাদন হয়। তো আমরা এখানে আসলে যত কথাবার্তা বললাম তার অধিকাংশ জিনিসের তথ্য বা মূল জিনিসের তথ্য কিন্তু আমাদের এই একটা ডায়াগ্রামে চলে আসছে। দেখেন আমাদের কিন্তু এখন মনে রাখাটা অনেক ইজি হবে। এখন কিন্তু মনে রাখাটা অনেক বেশি ইজি হবে। মাঝখানে কি হচ্ছে? মাঝখানে হচ্ছে শ্বসন। তাহলে শ্বসনে কি হচ্ছে? খাদ্য শক্তি উৎপাদনে পরিণত হচ্ছে বা শক্তিতে পরিণত হচ্ছে, অক্সিজেন ব্যবহার করতেছে আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে। মুখস্থ হয়ে গেছে না? দেখেন তো সবাই মুখস্থ হয়ে গেছে। শ্বসনে কি হচ্ছে? শ্বসনে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে, অক্সিজেন আসতেছে, খাদ্য ঢুকতেছে, শক্তি উৎপাদন হচ্ছে। রাইট? এখন মনে রাখাটা আর একটু ইজি হবে না? এখন আর একটু সহজে মনে রাখা যাবে না? বুঝতে পারছি? এখন এই ডায়াগ্রামের সাহায্যে মনে রাখাটা আমাদের জন্য ডেফিনেটলি অনেক বেশি ইজি না? ইয়েস অর নো আমাকে বলেন তো সবাই একটু কমেন্টে। কি মনে হয় আপনাদের? এই যে ডায়াগ্রামের মাধ্যমে এখন আমাদের মনে রাখাটা, এখন মনে হচ্ছে না ইনফরমেশনটা অনেক ইজি ছিল, বাট যখন আমরা খাতায় মানে নর্মালি বইয়ে পড়তেছিলাম তখন আমাদের কাছে অনেক কঠিন লাগতেছিল। রাইট? ওকে, সো এটাকে আসলে আমরা বলি মাস্টার বুক মেথড। আমরা আমাদের মাস্টার বুকের মধ্যে এরকম বড় বড় টেক্সটটাকে আসলে ছোট 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 পয়েন্ট আকারে আপনাদের কাছে তুলে ধরি, যেই জিনিসগুলো আসলে পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে আসলে প্রশ্ন আসবে। বই এত মোটা, এত মোটা বই থেকে প্রশ্ন আসে না, সব জায়গা থেকে সিলেক্টিভ কিছু জায়গা থেকে কোশ্চেন আসে, সেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মাস্টার বুকে। সো আর মাস্টার বুক ফ্রি। হ্যাঁ, ওকে, মাস্টার বুক চাইলেও কেনা যাবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো সেম জিনিস দেখেন, এই যে শক্তি উৎপাদন হচ্ছে এবং অক্সিজেন নির্ভর শ্বসন হয় এবং অক্সিজেন নির্ভর না এমনও শ্বসন হইতে পারে। শ্বসন আসলে দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে অক্সিজেন নির্ভর শ্বসন আর একটা হচ্ছে অক্সিজেন নির্ভর না এমন শ্বসন। এটা কাদের হয়? এটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদের হয়ে থাকে। ঠিক আছে, এটা কাদের হয়ে থাকে? এটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদের হয়ে থাকে। এটা কাদের হয়ে থাকে? এটা হচ্ছে উচ্চ শ্রেণীর। রাইট? এটা হচ্ছে উচ্চ শ্রেণীর অক্সিজেন নির্ভর। আর নিম্ন শ্রেণীর ক্ষেত্রে অক্সিজেন নির্ভর নাও হইতে পারে, তবে সবাই কি করে? সবাই কার্বন ডাই অক্সাইড বের করে। সবাই কি করে? সবাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। ওকে, তারপরে দেখেন শ্বসনের সংজ্ঞা আছে, সংজ্ঞাটা অবশ্যই আমাদেরকে জানা লাগবে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্য বস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তর করে ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাকে আসলে শ্বসন বলে। একটু জটিল সংজ্ঞা, মুখস্থ করতে না। মাস্টার বুক আমরা সেল করি না। মাস্টার বুক তখনই আপনি কিনতে পারবেন যখন আসলে আপনি মানে ফ্রিতে পাবেন, যখন হচ্ছে অনলাইন ব্যাচে আপনি ভর্তি হয়ে যাবেন। অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে, অনলাইন ব্যাচ 25-এ ভর্তি হওয়ার সাথে সাথে সমস্ত মাস্টার বুক আপনাদের বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে ফ্রি অফ কস্ট। মাস্টার বুকের কোনো আলাদা করে টাকা নেওয়া হয় না বা এটার কোনো দাম নাই, এবং আপনি এটা বাইরে চাইলে কিনতেও পারবেন না। ঠিক আছে, মাস্টার বুক বাইরে চাইলে আসলে কিনতেও পারবেন না। ঠিক আছে, মাস্টার বুক শুধুমাত্র যারা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট, তারা যখনই আপনি ভর্তি হবেন তখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলা মাস্টার বুক, কিন্তু ক্লাস 7-এ একটা না, পার্ট 1-এ একটা বুক আছে, পার্ট 2-তে দুইটা আছে, পার্ট 3-তে বোধহয় তিনটা বা দুইটা এরকম। সো 4-5টা মাস্টার বুক আছে। 5টা থেকে 6টা মাস্টার বুক যাবে আপনাদের কাছে। তো এই 5-6টা মাস্টার বুক কিন্তু
আপনি চাইলে বাইরে কিনতে পারবেন না বা সেল করা যায় না, বাট এমনি স্কুল আলাদাভাবে সেলও করে না। এটা কি হয়, এটা হচ্ছে আপনি যখন অনলাইন ব্যাচে ভর্তি হবেন তখন অটোমেটিক্যালি ভর্তি হওয়ার সাথে সাথে উইদিন 7 days আপনার বাসায় আপনি যে ঠিকানা দিবেন সে ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে ফ্রি অফ কস্টে। এটার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো শ্বসনের সংজ্ঞাটা একটু কঠিন, বাট আমরা একটু কষ্ট করে মনে রাখবো। এখন এইখানে আবার অনেক কথাবার্তা বলা আছে, এটাকেও আমরা দেখবো যে মাস্টার বুকের মধ্যে আসলে আমরা কিভাবে অনেক ইজিলি পড়তে পারি। না না, 25 মিনিট হয়েছে, আমরা 8:30 থেকে শুরু করেছি। শ্বসন একটি আন্তঃকোষীয় বিপাক ক্রিয়া, উদ্ভিদ ও প্রাণীর দেহের কোষের ভিতরে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। তো আমরা জানি যে শ্বসনটা কোথায় হয়, উদ্ভিদ ও প্রাণীর দেহের কোষের মধ্যে হয়। অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীর দেহে শ্বসন প্রক্রিয়া মূলত একই, মানে একইভাবে আসলে প্রাণী আর উদ্ভিদ হয়ে থাকে, তেমন আলাদা কিছু না। কিন্তু শ্বসনের প্রয়োজনীয় উপাদান অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নির্গমনের পদ্ধতি ভিন্ন। স্থলজ উদ্ভিদে শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয় পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল, অন্তঃকোষের মাধ্যমে। উদ্ভিদের শ্বসনের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গ নাই। পানিতে নিমজ্জিত বা জলজ উদ্ভিদ সমগ্র দেহ তল দ্বারা অক্সিজেন শোষণ করে এবং প্রাণীদেহের শ্বসন প্রক্রিয়া উদ্ভিদের চেয়ে তুলনামূলক জটিল। অনেক কথাবার্তা, কিছুই বুঝতেছি না, খুব সহজ করে বলে ফেলি। দেখেন, সেটা হচ্ছে উদ্ভিদের শ্বসন আর প্রাণীর শ্বসন। পার্থক্যটা কি, সেটা হচ্ছে এর বিশেষত অঙ্গের মাধ্যমে গ্যাস পরিচালনা করে, বা প্রাণীর ক্ষেত্রে কি হয়, প্রাণী তার ফুসফুস বা তার বিশেষ কিছু অঙ্গের মাধ্যমে আসলে এই শ্বসন প্রক্রিয়াটা চালিয়ে থাকে। ঠিক আছে, আর অন্যদিকে যে অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন করা। অন্যদিকে উদ্ভিদ কি করে, উদ্ভিদের জন্য আসলে জিনিসটা অনেক সহজ। সে তার পাতার লেন্টিসেল, এগুলো নিয়ে আসলে আমাদের অনলাইন ব্যাচে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম, আজকে হয়তো করার সুযোগ থাকবে না। পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল, এগুলো হচ্ছে বিভিন্ন কোষের নাম বা কোষের বিভিন্ন কোষের নাম না, কোষের অঙ্গাণুর নাম। যখন আমরা কোষ চ্যাপ্টার পড়িয়েছিলাম, যদি কেউ পড়ে থাকেন আমাদের সাথে তখন তার জানার কথা। তো এইগুলোর মাধ্যমে আসলে করে থাকে। অন্যদিকে প্রাণী কি করে, তার শুধুমাত্র যে ফুসফুস আছে বা ফুলকা আছে, এ ধরনের যে অঙ্গগুলো আছে সেগুলোর মাধ্যমে আসলে এই জিনিসটাকে পরিচালনা করে থাকে। অর্থাৎ অনেক কথাবার্তা আমাদের এখানে বলা থাকলেও মূল কথা আসলে ছিল যে উদ্ভিদ তার সারা শরীর দিয়ে আসলে এই শ্বসন প্রক্রিয়াটা চালিয়ে থাকে। অন্যদিকে প্রাণী তার শুধুমাত্র একটা নির্দিষ্ট অঙ্গ আছে, সেটা দিয়ে তার শ্বসন প্রক্রিয়াটাকে চালিয়ে থাকে। আমরা তো আসলে হাতের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করতে পারি না, আমরা মুখের এবং নাকের মাধ্যমে আসলে অক্সিজেন গ্রহণ করি এবং মুখ এবং নাকের মাধ্যমে আসলে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই। বাট গাছের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, সে আসলে সমস্ত অঙ্গ দিয়ে আসলে বিভিন্ন ভাবে, কাণ্ডের মাধ্যমে সে অক্সিজেন গ্রহণ করে, সে পাতার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে, সে আসলে বিভিন্ন ভাবে অক্সিজেন গ্রহণ করে থাকে। ওকে, ঠিক আছে, তো অনেক ইজি হয়ে গেল না? এই যে আরো সুন্দর করে আসলে এবার স্থলজ উদ্ভিদ এবং জলজ উদ্ভিদ, এটা দুইটার আবার একটু ভিন্ন ভিন্ন। কি, স্থলজ উদ্ভিদ কি করতেছে, পরিবেশের মাধ্যমে সে আসলে গ্যাসের বিনিময় করতেছে। অন্যদিকে জলজ উদ্ভিদ কি করে, জলজ উদ্ভিদ আসলে পানির তলে থাকে, তার শরীরটা নিমজ্জিত থাকে এবং পানির তলদেশে যা যা থাকে, মানে শরীরে যত যত অঙ্গ থাকে সবার মাধ্যমে আসলে সে কি করে, সবার মাধ্যমে আসলে সে তার শরীরের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান নিঃসরণ করে থাকে। তার মানে হচ্ছে খুব ইজি হয়ে গেল না আমাদের জন্য, জাস্ট দুইটা আমরা ডায়াগ্রাম দেখলাম বলতে পারেন, এবং দুইটা ডায়াগ্রামের মাধ্যমে আসলে টোটাল জিনিসটা আমাদের কাছে কিন্তু অনেক ইজি হয়ে গেল। তো আমি আবারও বলছি, এটাই হচ্ছে আমাদের মাস্টার বুক মেথড, যেখানে আসলে আমরা খুব ইজিলি জিনিসগুলা করতে পারি। তো আমরা বলেছিলাম যে আসলে আমরা মাস্টার বুক মেথডটা আপনাদেরকে দেখাবো, যে মাস্টার বুকে আসলে আমরা অনলাইন ব্যাচে কিভাবে আপনাদেরকে পড়াই। এখন আপনাদের যদি কারো মনে হয় যে ভাই আমি আগামীকাল থেকে অনলাইন ব্যাচে ভর্তি হইতে চাই বা অনলাইন ব্যাচে পড়তে চাই, কোনো অসুবিধা নেই, আপনি 16910 কল দিলে আপনাকে ভর্তি করে দিবে। 16910 কল দিলেই হবে, আপনাকে সাথে সাথে ভর্তি করে দিবে। 24/7, সপ্তাহে 24 ঘন্টা, মানে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন এই হেল্পলাইন নাম্বারটা খোলা থাকে। এখন আমরা আসি ক্লাসের মূল অংশ। যেহেতু আমরা বলেছি যে পরীক্ষায় আসার মতো এমসিকিউ আসলে আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব, সো চলেন আমরা সেই প্র্যাকটিসে চলে যাই। ঠিক আছে, ওকে। প্রথমে বলছে নিচের কোনটি অক্সিজেন ছাড়া শ্বসন সম্পন্ন করে। ওকে, নিচের কোনটি অক্সিজেন ছাড়াই শ্বসন সম্পন্ন করে? মাছ, মানুষ, আম গাছ, ইস্ট। দেখি তো আপনারা বলতে পারেন কিনা।
আমরা বলেছি কিন্তু যে সবার কিন্তু আসলে শ্বসনে অক্সিজেন লাগে না, রাইট? কারো কারো লাগে, কারো কারো আসলে লাগে না। ওকে, তাহসিন অ্যান্সার বলেছেন ডি, রাকিবুল হাসানও বলেছেন ডি। আর কারো কিছু মনে হয়? ওকে, সবাই বলছেন যে ডি ইস্ট। আসলেও তাই। ইস্ট হচ্ছে কি এমন একটা জিনিস যার আসলে কি লাগে না, শ্বসনের জন্য অক্সিজেনের কিন্তু আসলে প্রয়োজন হয় না, ঠিক আছে? বাকিদের কিন্তু আসলে প্রয়োজন হয়, রাইট? আচ্ছা, তারপর আমরা 2 নম্বর এমসিকিউতে যদি যাই, শ্বসন কি? বিপাক ক্রিয়া, ভৌত ক্রিয়া, বিজারণ ক্রিয়া, শরীরবৃত্তীয় ক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা পোল দিই আপনাদেরকে। ইয়েস, একটা পোল যাবে আপনাদের কাছে, মানে ইউ ক্যান সিলেক্ট দ্য অপশন। এটাতে আপনাদের মনে হয় আরো মজা পাবেন আপনারা। এটা কিন্তু আমরা অনলাইন ব্যাচে করে থাকি, ঠিক আছে? আমাদের অনলাইন ব্যাচে আমরা এরকম করে থাকি যে আমরা পোল দিয়ে দিই এবং আপনারা অ্যান্সারটা পোলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, যাতে আসলে একজনের অ্যান্সার আরেকজন না দেখতে পারে বা না জানতে পারে। কি একটা বুদ্ধি আমাদের, বলেন তো? নকল প্রতিরোধক বুদ্ধি নাকি? ওকে, তো এটা আমাদের কোশ্চেন 2 নাম্বার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোল আসছে দাঁড়া। সবাই আপনারা আগে থেকে কমেন্টে অ্যান্সারটা বলিয়েন না, হ্যাঁ? যারা বলছেন তারা কিন্তু খুবই অন্যায় কাজ করছেন, যে আগে থেকে বলে দিচ্ছেন, এটা বলিয়েন না। আহ কুইজটা যেতে একটু টাইম লাগবে আপনাদের কাছে, অসুবিধা নেই, লেট হলো। আচ্ছা, ইন্টারনেটের জন্য পোলটা যেতে একটু লেট হচ্ছে, ঠিক আছে? বাট পোলটা আপনাদের কাছে র্যাঙ্ক 16। ওকে, ওকে, আশা করি অনেকের কাছে এই পোল চলে গেছে, অনেকের কাছে সম্ভবত যায় নাই।
আমরা নেক্সট পোলটাতে যাই কিনা এটা চেষ্টা করছি, হয়তোবা কোনো কারণে এটা বিপাক ক্রিয়া ছিল, রাইট? ওকে, পরের পোলটাতে আমরা একটু দেখি। অন্তঃশাসন কোথায় হয়? ফুসফুসে, কোষাভ্যন্তরে, শ্বাসনালীতে, রক্তে। আচ্ছা, এটা নিয়ে অনেকের একটু কনফিউশন থাকতে পারে। অন্তঃশোষণ আসলে কোথায় হয়? এখন আমরাও কিন্তু বলেছি যে এই যে বিপাকগুলা হচ্ছে বা এই ক্রিয়াগুলা হচ্ছে, এটা কিন্তু কোষের অভ্যন্তরে হচ্ছে। আমরা কিন্তু বলেছি, রাইট, যে কোষের অভ্যন্তরে আসলে এই যে প্রক্রিয়াটা এটা হচ্ছে। এই কারণে অন্তঃশোষণটা কিন্তু আসলে সবসময় আমাদের কোষের ভিতরেই হয়। ঠিক আছে, এটা একটু কঠিন ছিল, তো সমস্যা নেই। ওকে, তারপর কোন ছোলা বীজে থার্মোফ্লাক্সের তাপমাত্রা বৃদ্ধি পায়? আচ্ছা, কোন ছোলা বীজে, তো আমাদের বই একটা পরীক্ষা আছে, অবশ্যই আশা করছি আপনারা ইতিমধ্যে পরীক্ষাটা করে ফেলেছেন। কোন ছোলা বীজে থার্মোফ্লাক্সের তাপমাত্রা বৃদ্ধি পায়? সিদ্ধ বীজে, পানিতে ভেজানো বীজে, রান্না করা বীজে, অঙ্কুরিত বীজে। ঠিক আছে, কুরিত বীজে না, অঙ্কুরিত হবে লাস্টের অপশনটা। আমার কাছে একটা কুইজ আসছে আবার। হ্যাঁ, অনেকের কাছে আবার কুইজ যেতে পারে, যেহেতু ইন্টারনেটের জন্য একটু ইস্যু ছিল, তো এই কারণে। ওকে, তাহলে আমরা 4 নম্বর এমসিকিউটাতে চলে যাই। মোন্তাহা ইসলাম, আমাদের আসলে অন্যের ব্যাপারে ইনফরমেশন না কালেক্ট করাটাই ভালো। হ্যাঁ, আচ্ছা। পোল চলে গেছে আপনাদের কাছে। পোলে হচ্ছে গিয়ে আমাদের আহ পোল চলে গেছে আপনাদের কাছে, একটু অপেক্ষা করেন, ইন্টারনেটের কারণে পোলটা যেতে লেট হচ্ছে। ওকে, খুব শীঘ্রই পোল আপনার কাছে চলে যাবে। ওকে, সবাই কি পেয়েছেন পোলটা? সবার কাছে কি পোল গিয়েছে? একটু আমাকে জানান তো পোলটা পেয়েছেন কিনা আপনারা। সবাই একটু জানাবেন যে আমরা পোলটা পেয়েছি কিনা। ইয়েস। ওকে, সিদ্দিক। ওকে, ঠিক আছে। সো আমাদের এটার অপশনটা হবে সিদ্ধ বীজে। হ্যাঁ? ওই যে বীজ সিদ্ধ করে তারপরে ইয়া করলে তাপমাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা, যাই হোক, তারপরেরটাতে গাছ শ্বসনের সময় পরিবেশ থেকে কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, পানি, খনিজ লবণ। 5 নম্বর এমসিকিউ, চলেন আমরা 5 নম্বর এমসিকিউটাতে চলে যাই। আমরা এটা তো পোল দিচ্ছি, সবাই আশা করি এই পোলটা পাবেন। ওয়ার এক্সপেক্টিং 5 নাম্বার। আজকে ইন্টারনেটে একটু ঝামেলা করতেছে অবশ্য। আহ এটার অ্যান্সারটাও অনেক সহজ, সবারই আসলে পারা উচিত। চলেন আমরা কুইজটা দিয়ে দিই। 5 নাম্বার, এটা খুব দ্রুত আপনাদের কাছে চলে যাবে, উইদিন 30 সেকেন্ড আপনারা 5 নাম্বার কুইজটা আপনাদের কাছে পেয়ে যাবেন।
এ হবে না, আচ্ছা আজকে আমাদের পোল অপশনটা আসলে ঠিকঠাক মতো কাজ করছে না। 5 নম্বর প্রশ্নটা আবার যাচ্ছে আপনাদের কাছে, ঠিক আছে? এটা হচ্ছে, আচ্ছা আমরা একটু ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করি, তাইলে আসলে আমরা আরো ইফেক্টিভলি করতে পারবো। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে আসলে পরিবেশ থেকে সে আসলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, রাইট? ওকে, তারপর নিচের কোনটি ট্রোকিয়া, ব্রঙ্কিওল শ্বাসনালী, বায়ুথলি, ব্রঙ্কাস? 6 নম্বর, এটা কে কে বলতে পারবেন? আমাকে কমেন্টেই জানান, সমস্যা নাই, আমাকে কমেন্টেই জানান, ঠিক আছে? বারবার পোলে ঝামেলা হচ্ছে, যাইতেছে না, দেখা যাচ্ছে না, আমি জানি না কেন। আজকে হয়তো ইন্টারনেট একটু ডিস্টার্ব করতেছে। তো সবাই একটু কষ্ট করে আমাকে ক্লাস ডিসকাশন, সমস্যা নেই, ঠিক আছে? আবার যাবে, ঠিক আছে? 5 নাম্বারটা আপনাদের কাছে আবারও যাচ্ছে, কিন্তু একটু কষ্ট করে আপনারা আসলে আমাকে ক্লাস ডিসকাশনেই জানান, কারণ হচ্ছে পোল এখান থেকে যাচ্ছে না প্রপারলি, ঠিক আছে? নাবিলা, 5 নাম্বারটা 2বার যাবে, আর একবার যাবে। আপনি সঠিক অ্যান্সারটাই দেন, সমস্যা নেই কোনো। 5-এ ওকে, হিমন বলছে, সবাই বলছে নাফু, নাফসুন বলছে এ, অভিলাষ বড়ুয়া বলেছে এ, তাসিন বলেছে এ। ওকে, সো নিচের কোনটি আসলে ট্রাকিয়া, এবং সবাই বলছে আসলে এ। এ হবে নাকি শ্বাসনালী হবে, কি মনে হয়? অভিলাষ বড়ুয়া, মেবি এ, শিওর কে কে এ? সবাই কি একজন বলছে বললে সবাই এই বলছেন, নাকি শিওর হয়ে বলছেন? বলেন তো, এ আপনারা শিওর নাকি হচ্ছে জাস্ট হচ্ছে গিয়ে কি বলে? এখন সবাই বি বলতেছেন, আচ্ছা বি হবে, ঠিক আছে। তারপর আমরা পরেরটাতে যদি যাই, আচ্ছা, নাসা পথে লোম ও ঝিল্লির কাজ কি? গৃহীত বাতাসকে উষ্ণ করা, শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটানো, বাতাস পরিশোধন করা, শ্বাস প্রশ্বাসে সাহায্য করা। তো নাসা পথ বলতে আসলে নাকের পথে লোম থাকে এবং বিভিন্ন ধরনের ঝিল্লি থাকে, ঠিক আছে? তো এই যে লোম বা বিভিন্ন ধরনের ঝিল্লি থাকে, এই ঝিল্লি বা লোমগুলোর আসলে কি কাজ? গৃহীত বাতাসকে উষ্ণ করা, শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটানো, বাতাস পরিশোধন করা, শ্বাস প্রশ্বাসে সাহায্য করা, ঠিক আছে? ওকে, তো আমাকে সবাই কমেন্টে জানান যে কি হবে এটার অ্যান্সার, ঠিক আছে? ওকে, তো আমি দেখতে পাচ্ছি কয়েকজন ডি বলছে যে ভাইয়া শ্বাস প্রশ্বাসে সাহায্য করা, কয়েকজন সি বলছে। সঠিক অ্যান্সার হবে আসলে সি, ঠিক আছে? ডি না, সি, বাতাস পরিশোধন করা। কারণ বাতাসের মধ্যে আসলে অনেক ধরনের ধুলাবালি থাকে, তো এই ধুলাবালি গুলার থেকে আসলে কি করে, ধুলাবালি গুলাকে আসলে পরিশোধন করে। ডি না ভাই, সি হবে, হ্যাঁ? বাতাসে ধুলাবালি গুলাকে পরিশোধন করে, বড় কোনো ধুলাকলা যদি থাকে সেগুলো আসলে কি হয়, এই যে লোম গুলাতে আসলে বাধা প্রাপ্ত হয় আর আসলে ভিতরের দিকে যেতে পারে না, ঠিক আছে? ওকে, সো বাতাস পরিশোধন হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে, তারপর 8 নাম্বার যদি যাই, মধ্যচ্ছেদা
প্রসারিত হলে কি ঘটে? নিঃশ্বাস, প্রশ্বাস, বাতাস গ্রহণ, বক্ষগহ্বর প্রসারিত হয়। তো আমরা জানি যে আমাদের ফুসফুসে মধ্যচ্ছেদা আছে একটা অংশ, যেটা আসলে প্রসারিত হয়। প্রশ্ন হলো এটা আসলে কখন প্রসারিত হয়? এটা যখন আমরা নিঃশ্বাস নিই তখন, যখন আমরা প্রশ্বাস ছাড়ি তখন, যখন আমরা বাতাস গ্রহণ করি তখন, নাকি বক্ষগহ্বর প্রসারিত হয় এটার ফলে? তো মধ্যচ্ছেদা প্রসারিত হলে আসলে কি ঘটে? নিঃশ্বাস ঘটে, প্রশ্বাস ঘটে, বাতাস গ্রহণ ঘটে, নাকি বক্ষগহ্বর প্রসারিত হয়ে যায়? কোনটা হবে? অনেকে বলছেন সি হবে, যে বাতাস গ্রহণ করে। আচ্ছা, অনেকে বলছেন এ হবে। আহ কুইজ আসছে না জানি আমরা, কারণ হচ্ছে কুইজ গুলো ইন্টারনেটের কারণে যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এটা অনেকে বি বলছেন, এ বলছেন, অনেকে সি সি বলছেন, যে ভাই এও হইতে পারে, নিঃশ্বাসের সময় হইতে পারে, প্রশ্বাসের সময় হইতে পারে, আবার সি এর সময় হইতে পারে। সঠিক অ্যান্সার হচ্ছে নিঃশ্বাস যখন আমরা নিচ্ছি তখন আসলে কি হচ্ছে, মধ্যচ্ছেদা প্রসারিত হইলে আসলে আমরা নিঃশ্বাস গ্রহণ করে থাকছি। ঠিক আছে, সরি, মধ্যচ্ছেদা প্রসারণ হইলে আসলে আমরা নিঃশ্বাস গ্রহণ করছি। তো আমাদের সঠিক অ্যান্সার হবে এ। তারপর আমরা যদি যাই, সেটা হচ্ছে নিঃশ্বাসের সময় কি ঘটে? কৌশিক জালিকায় কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, ফুসফুসে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, ফুসফুসে অক্সিজেন প্রবেশ করে, কৌশিক জালিকায় অক্সিজেন প্রবেশ করে। তো যখন আমরা নিঃশ্বাস নিয়ে থাকি তখন আসলে কি ঘটে থাকে? যখন আমরা নিঃশ্বাস নিই তখন আসলে কি ঘটে থাকে? ফুসফুসে অক্সিজেন প্রবেশ করে, কৌশিক জালিকায় অক্সিজেন প্রবেশ করে, ফুসফুসে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, নাকি কৌশিক জালিকায় কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে? যখন আমরা নিঃশ্বাস গ্রহণ করি তখন আসলে কি ধরনের ঘটনা ঘটে? কোনটা হয় বলেন তো? যখন আমরা নিঃশ্বাস নিই কি হবে? আচ্ছা দেখি তো, এটা পোলে দিলে পোলে যায় কিনা। এ অর বি অর সি অর, হ্যাঁ এরকম করে বললে হবে? আচ্ছা চলেন আমরা এটা পোলে দিয়ে দেওয়ার ট্রাই করি, যে এটা আসলে পোলে যায় কিনা। আপনারা একটু অপেক্ষা করেন, আশা করি পোলটা এবার আপনাদের কাছে যাবে। ওকে, কেউ আমরা অ্যান্সারটা না বলে দিই, আপনাদের কাছে কি পোল গিয়েছে? ওকে, আমরা আসলে দেখতে পাচ্ছি না যে আপনারা কি অ্যান্সার করেছেন। অ্যান্সার হবে আসলে সি। ঠিক আছে, ফুসফুসে অক্সিজেন প্রবেশ করে, কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে না, সরি, ফুসফুসে আসলে অক্সিজেন প্রবেশ করে। তারপর আমরা যদি যাই, কোন রোগটি সহজে সংক্রামিত হয়? নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি, যক্ষা। কোন রোগটা সহজে সংক্রামিত হয়, অর্থাৎ কোন রোগটা খুব ইজিলি সংক্রামিত হয়ে থাকে? গেছে আমার এখানে আসতেছে না কেন জানি না। আচ্ছা, কোন রোগটা খুব সহজে, অনেকে পান নাই না, আচ্ছা, জোনায়েদ সিদ্দিক পান নাই, ঠিক আছে, ওকে, বাকিরা আবার অনেকে পেয়েছেন।
আচ্ছা, অসুবিধা নেই। তো কোন রোগটি সহজে সংক্রামিত হয়? নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি, যক্ষা। কি মনে হয় আপনাদের কোন রোগটা আসলে সহজে শনাক্তকরণ হয়? আচ্ছা, আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করি, ঠিক আছে। ওকে, কোন রোগটা? আচ্ছা, এই রোগটার নাম হচ্ছে যক্ষা। যক্ষা হলে রক্ষা নাই, ছোটবেলায় পড়ছেন কিনা আমি জানি না। যক্ষা আসলে খুবই সংক্রামিত একটা রোগ। এই কারণে যক্ষার হসপিটালও আলাদা থাকে, ঠিক আছে। যক্ষার হসপিটালও সাধারণত আলাদা থাকে, ঠিক আছে। নিউমোনিয়া সাধারণত সংক্রামিত রোগ না। নিউমোনিয়া হচ্ছে ঠান্ডা লাগার রোগ, আর যক্ষা হচ্ছে হাঁচি কাশির রোগ, ঠিক আছে। নিউমোনিয়া হচ্ছে ঠান্ডা লাগলে যে রোগটা হয়, মানে বাচ্চাদের নিউমোনিয়া হয় ঠান্ডা লাগলে। আর যক্ষা হচ্ছে ছোঁয়াচে, তো এই কারণে সংক্রামিত হয় বেশি আর কি, সহজে সংক্রামিত হয়, মানে ছোঁয়াচে রোগ। বুঝতে পারছেন, যক্ষা হচ্ছে আসলে ছোঁয়াচে একটা রোগ, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন রোগের ক্ষেত্রে খুসখুসে কাশি হয়? যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি। নিচের কোন রোগটির ক্ষেত্রে আসলে খুসখুসে কাশি হয়, মানে শুকনো শুকনো কাশি, ঠিক আছে, হালকা হালকা কাশি হয় কোন রোগটার ক্ষেত্রে? যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি। কি মনে হয় ভাইয়া, বলে দিব? ওকে, আমরা পোলেই দিচ্ছি, সমস্যা নেই। আপনারা তাহলে 30 সেকেন্ড আবার অপেক্ষা করেন একটু কষ্ট করে। ঠিক আছে, আপনাদের কাছে পোল চলে যাবে, আর 20 সেকেন্ডের মধ্যে আপনারা পোলে অ্যান্সার করতে পারবেন, সমস্যা নেই। পোল আসবে ভাই, পোল আসবে, ইন্টারনেট একটু স্লো হয়ে আছে। আহ ওকে, তো কুইজটা চলে গেছে আশা করি সবার কাছে, রাইট? ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে। সবাই কি পোল পেয়েছেন? 10 নাম্বার। ওকে, আমরা রেজাল্টও পাবলিশ করে দিয়েছি। 10 নাম্বার, আশা করি সবাই
লিডার বোর্ড দেখতে পাচ্ছেন এখন, আমি একটু এখান থেকে দেখি দেখা যায় কিনা। সাত পর্যন্ত দেখা যাচ্ছে, এ হবে অ্যান্সার, রাইট? সবাই কি রেজাল্ট দেখতে পেয়েছেন? ইয়েস স্যার, ওকে। পরের পোলটাতে চলে যায়, 11 নম্বর। 11 নম্বর পোলে বলছে যে এই যে যক্ষা, হ্যাঁ আচ্ছা, 11 নম্বর পরে বলছে ঠান্ডার কারণে শ্বসনতন্ত্রের কোন রোগ হয়? যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং জ্বর। ঠিক আছে, আচ্ছা। একটু আগে বলেছিলাম যে ঠান্ডার সাথে আসলে কোন রোগটা সম্পর্কিত, যারা আসলে মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেছেন তারা আসলে এটা পারবেন। ঠিক আছে, একটু আগেই বলেছিলাম যে ঠান্ডার সাথে আসলে কোন রোগটা সম্পর্কিত। একটু আগে বলছিলাম, রাইট? ঠান্ডার আগে কোন রোগটা সম্পর্কিত? ঠান্ডার সাথে আর কি, আগে না। ওকে। সো এইটার অ্যান্সার হবে আসলে কি বলেন তো? এটার অ্যান্সার হবে আসলে নিউমোনিয়া, বি। ঠিক আছে, যারা অ্যান্সার দিয়েছেন সঠিক, জোস। ওকে, তারপর আমরা পরের এমসিকিউটাতে যাই। এটার অ্যান্সার হবে নিউমোনিয়া। ঠান্ডার সাথে আসলে কোন রোগ জড়িত? নিউমোনিয়া। নিউমোনিয়া কিসের আক্রমণে হয়? ইস্ট, ধুলাবালি, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? ঠিক আছে, এখন আমরা বলছি যে নিউমোনিয়া হয়, বাট প্রশ্ন হলো নিউমোনিয়াটা আসলে কিসের আক্রমণে হয়ে থাকে। ঠিক আছে, ওকে। তো চলেন আমরা 12 নম্বরও বলে দিয়ে দিই। সরি, 13 নম্বর না, 13 নম্বর। দেখি এটা আমরা কে কে পারি। না, যারা পেইড ব্যাচে ভর্তি আছে তারা এই ক্লাস করছে না, তাদের আলাদা ক্লাস হচ্ছে। কারণ ওখানে তো আসলে ক্লাসে আসলে আমরা থিওরি পড়াই অনেক বেশি, পাশাপাশি এগুলাও করাই। আমাদের ওইখানেও প্রতি ক্লাসে পোল থাকে, কিন্তু ওখানে তো আসলে অনেক ক্লাস, ওখানে সব থিওরি ধরে ধরে পড়ানো হয়। ঠিক আছে, এটাই হচ্ছে একটা পার্থক্য। কি হবে? ব্যাকটেরিয়া হবে এটা অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? নিউমোনিয়া কিসের কারণে আক্রমণ হয়? এটা হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, পরের এমসিকিউতে আমরা যাই। যক্ষ্মা প্রতিষেধক কোনটি? মাইটিস, টিটেনাস, বিসিজি, র্যাবিস। ঠিক আছে, কোনটা আসলে যক্ষ্মা প্রতিরোধের টিকা, বা যক্ষ্মা প্রতিরোধের জন্য আসলে কোন ধরনের টিকাটা দেওয়া হয়ে থাকে? ঠিক আছে, যক্ষ্মা প্রতিরোধের জন্য আসলে কোন টিকাটা দেওয়া হয়ে থাকে? তো চলেন দেখি কোন টিকা দেওয়া হয়। পোলে আসছে ভাইয়া, একটু অপেক্ষা করেন, পোলটা চলে যাবে। র্যাবিস? না বাবা, র্যাবিস না। কত সময় হবে? আরো কিছুক্ষণ তো হবে।
সি, ইয়েস, রাইট অ্যান্সার ইজ সি। তারপর আমরা 15 নম্বর এমসিকিউটাতে যাই। কোন নিচের কোন রোগ সংক্রামক নয়? হাঁপানি, যক্ষা, ডেঙ্গু, নিউমোনিয়া। ঠিক আছে, কোন রোগটা আসলে সংক্রামিত রোগ না, মানে যেটা আসলে একজনের থেকে আরেকজনের ছড়ায় না। ঠিক আছে, কোন রোগটা আসলে একজন থেকে আরেকজনে ছড়ায় না? ওকে, সবাই এটাও অ্যান্সার করে দিয়েছে, এ হাঁপানি হবে, রাইট। ওকে, পরে 16 নম্বর পোলে আমরা চলে যাই। সেটা হচ্ছে নিচের কোন রোগে জ্বর থাকে না? কোন রোগে আসলে জ্বর থাকে না, মানে কোন রোগটা হলে আসলে রোগটা হচ্ছে ঠিকই বাট জ্বরটা আর হচ্ছে না? 16 নাম্বার। বাবা, হাঁপানি তো সংক্রামক রোগ না, বুঝছেন? হাঁপানিতে কখনো জ্বরও থাকে না। সি হবে, ডি না। হ্যাঁ, অ্যান্সার হবে সি। ওকে, এবার 17 নাম্বার। নিচের কোন রোগটি পুরোপুরি ভালো হয় না? মানে পুরোপুরি আসলে কখনোই ভালো হবে না, হালকা হালকা ভালো হবে বাট পুরোপুরি না। ঠিক আছে, হালকা হালকা ভালো হবে কিন্তু পুরাপুরি না। পোলে ভূত ধরছে কিনা না, পোল একটু উল্টা পাল্টা হিসেবে আসে। ঠিক আছে, পোল একটু উল্টা পাল্টা হয়ে আসে, যাতে আসলে কেউ অটোমেটিক্যালি ওই যে একটা অ্যান্সার দিতে আছেন এই কাজ না করতে পারে। ঠিক আছে, কোন রোগ আসলে পুরাপুরি ভাবে ভালো হয় না? না, কখনোই। মানে থাকবে, আপনাকে সারা জীবন আসলে বয়ে বেড়াতে হবে, সেটাই বলছে। এগেন এটার অ্যান্সার হবে এ হাঁপানি। ঠিক আছে, তারপর 18 নাম্বার আমরা যাই। যক্ষ্মার ক্ষেত্রে দিনের কোন সময়ে আসলে জ্বর দেখা দেয়? যক্ষ্মার ক্ষেত্রে জ্বরটা আসলে দিনের কোন সময়ে হয়? সব সময় তো আর জ্বর হয় না, বাট কোন সময় আসলে হয়?
দুইবার আসতেছে? একটু পোল শান্তশিষ্ট হয়ে দেখে দেন। সমস্যা নেই, ভুল অপশন প্রেস হয়ে যেতে পারে। স্যার প্রশ্ন আসার আগে কুইজ এসে পড়ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ওয়েট করে করে কোশ্চেন দিব। নিচের কোন রোগ পুরোপুরি ভালো হয় না? অপশন এ হাঁপানি, অপশন বি নিউমোনিয়া, অপশন সি ব্রঙ্কাইটিস, অপশন ডি যক্ষা। অ্যান্সার হবে, সরি, 18 নাম্বার, রাইট। যক্ষার ক্ষেত্রে দিনে কোন সময় জ্বর দেখা যায় না? পুরো দিন, সকালে, রাত্রে, বিকালে। 18 নম্বর এমসিকিউ। আঠারো নম্বর এমসিকিউটা আবার যাচ্ছে আপনাদের কাছে। তো আপনারা নিশ্চিন্তে, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে অপেক্ষা করে দেন। এখন দেখা যায়। পোল আসবে, পোল আসবে। পোল গিয়েছে, সবাই পেয়েছেন পোল? স্যার আমি ঠিকঠাক প্রেস করতেছি, বাট অ্যান্সার ডি দেখাইতেছে। হ্যাঁ, যক্ষা তো বিকালে বেশি দেখা যায়। পোল আসছে, কোশ্চেনও চলে আসছে। এখন এখন ঠিক আছে। তামিম, পোল আসছে, কোশ্চেন আসছে, দুইটাই আসছে। ওকে, ঠিক আছে। তারপর আমরা পরেরটাতে যাই আগে। কোন ফুসফুসের আকার বড়? ডান, বাম, মধ্য, দুটোই সমান। কোন ফুসফুসের আকার বড়? স্যার ওই ক্লাসে 60 মিনিট ব্রেক দিছে। না, আমরা ব্রেক না দিয়ে ওই ব্রেকের টাইমটা আমরা আগে শেষ করে দিব, ঠিক আছে? আর আমরা একটা এমসিকিউ প্র্যাকটিস করব, তাহলে হবে, অসুবিধা নেই। পান নাই? ভূমি, পোল যাচ্ছে, একটু অপেক্ষা করেন। আসছে সবার কাছে? আমি অনেকবার দিছি ভাই। আচ্ছা, ঠিক আছে, আমরা তারপরের এমসিকিউটাতে যাই, এটার অ্যান্সার হবে ডান। ওকে। ফুসফুসের ভৌত গঠন কেমন? তুলোর মতো, পেশির মতো, স্পঞ্জের মতো, হাড়ের মতো। এটা ভৌত গঠন কেমন, এটা আসলে অনুভব, মানে টাচ করলে কেমন অনুভব হবে আপনার, এটাকে বলতেছি আমরা ভৌত গঠন। ঠিক আছে। আতিফা আবার পান নাই?
নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অনেকের, বুঝতে পারছি। ওকে, লাস্ট পোল সবার কাছে চলে যাবে, সবাই একটু ঠান্ডা মাথায় দেখে শুনতে অ্যান্সার করেন। যাবে যাবে, পোল সবার কাছে যাবে। আসবে আসবে, সবার কাছে পোল যাবে। আচ্ছা, যারা যারা পান না একটু বলেন। ওকে, ঠিক আছে, আমরা আর পোল দিচ্ছি না, আপনারা যেহেতু পাচ্ছেন না স্পঞ্জের মতো। আরো কিছু এমসিকিউ ছিল যেটা আপনারা স্লাইডে পেয়ে যাবেন প্র্যাকটিস করার জন্য। তো আজকে আমরা তো এই ক্লাস করলাম, এখন আমরা একটু শুরুতে চলে যেতে চাই। সবার ক্লাসের শুরুর এক্সপেরিমেন্ট কেমন লাগছিল আজকে? ওকে, সো আমরা কিন্তু আসলে আমাদের পুরো অনলাইন ব্যাচে এইভাবে আপনাদেরকে পড়াই। সো আপনারা যদি চান অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন যে কোনো সময়, কোনো অসুবিধা নেই। আবার আবার আরো ফ্রি ডেমো ক্লাস আসলে বুক করতে পারেন, ঠিক আছে? এখানে একটা ছবি আছে, এই ছবিটা হচ্ছে আমাদের 25 সালের, মানে যারা 24 সালে সারা বাংলাদেশে প্রায় 1400 স্টুডেন্ট ছিল, যারা বিভিন্ন স্কুল থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, আমাদের সাথে পড়াশোনা করছিল 2024 সালে। সো আমি চাই নেক্সট ইয়ার এই ছবির মধ্যে কোথাও একটা আপনিও থাকবেন, এন্ড আপনার সাথে আমি ছবি তুলবো, ঠিক আছে? সো ডেফিনেটলি আপনাকে অনেক ভালো পড়াশোনা করতে হবে, এন্ড পাশাপাশি অনলাইন ব্যাচে ভর্তি হইতে হবে, এন্ড দেন তখন আসলে আপনার সাথে আমি ছবি তোলার সুযোগ পাবো। সো আই রিয়েলি ওয়ান্ট টু টুক এ পিকচার উইথ ইউ। সো হোপফুলি আপনি আমাদের সাথে রেগুলার ক্লাস করবেন। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে সেটা আপনারা জানাইতে পারেন আমাদের যে ফ্রি কমিউনিটি আছে এই কমিউনিটিতে পোস্ট দিয়ে। সেটা হচ্ছে আমাদের ক্লাস 7 এর ফ্রি কমিউনিটি। আপনি ফেসবুকে যে জাস্ট ক্লাস 7 সুপার স্টুডেন্ট 10 MS এই গ্রুপটা, এই যে 12,000 মেম্বার আছে অলরেডি, এই গ্রুপটাতে জাস্ট আপনি আজকের ক্লাসটা কেমন লাগছে এটা নিয়ে জানাতে পারবেন পোস্ট দিয়ে। আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব যারা যারা পোস্ট করবেন সবার পোস্টের রিপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে? আমি চেষ্টা করব আমি সবার পোস্টের রিপ্লাই দিব। সো এবং সবগুলো পোস্টই অ্যাপ্রুভ করা হবে। সো আপনারা চাইলে এই গ্রুপটাতে পোস্ট করতে পারেন ক্লাসের কোন জিনিসটা আপনার ভালো লাগছে বা কোন জিনিসটা খারাপ লাগছে, সবকিছু মিলায়। হ্যাঁ, সো আপনি জাস্ট কোন একটা মোমেন্ট যদি আপনার ভালো লাগে সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা অন্য কোনো কিছু ভালো লাগলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সাথে আমার রেগুলার ক্লাসে দেখা হবে, রাইট? সবার সাথে কি আমার রেগুলার ক্লাসে দেখা হবে? ইয়েস অর নো? হোপফুলি আপনাদের সবার সাথে আসলে আমাদের রেগুলার ক্লাসে দেখা হবে, কারণ রেগুলার ক্লাসে আসলে অনেক সময় থাকে, অনেক কিছু পড়ানোর সুযোগ থাকে, শেখানোর সুযোগ থাকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড গ্রুপে পোস্ট করলে অবশ্যই অবশ্যই আমাকে একটু মেনশন করে দিন, আমি অবশ্যই কমেন্ট করে আসবো। আল্লাহ হাফেজ।